শেষ ষোলোর লড়াই শেষ হলেও আর্জেন্টিনা মিশরের ম্যাচের মধ্যকার যে ম্যাচটি হয়েছে সেটি এখনো পর্যন্ত বিতর্কের যেন অবসানই ঘটছে না। ফিফা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছে, রেফারিকে টাকা দেওয়া হয়েছে, এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছেই। এই নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আমি শাহাদাত তনিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকেন্দার আলী। তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সেকেন্দার আলী, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর্জেন্টিনার মিশরের এই ম্যাচটি নিয়ে এখনো পর্যন্ত এত আলোচনা, এত বিতর্ক কেন? আমি গত রাতে কোনো খেলা ছিল না, কিন্তু আমি সারা রাত জেগেছিলাম প্রায়। কারণ হচ্ছে আমি সমস্ত সোশ্যাল মিডিয়াগুলিতে দেখছিলাম কারা কারা কি নিউজ পোস্ট করে। ম্যাক্সিমাম নিউজ আসছিল ওয়েস্টার্ন যত মিডিয়া রয়েছে, সেটা আমেরিকা থেকে শুরু করে ইউকে প্লাস স্কটল্যান্ড, ওইসব দেশের ইংরেজি যত মিডিয়া রয়েছে, ইভেন ল্যাটিন আমেরিকা, সেই সব জায়গা থেকে শুধু পোস্ট আসছিল। তারা যে দিচ্ছিল এই যে বিতর্ক, এগুলি নিয়ে বিভিন্ন খেলোয়াড়দের ভিডিও, যারা সাবেক ফুটবলার ছিলেন তারা তাদের জায়গা থেকে কমেন্টস করছিলেন যে এই ম্যাচের যে বিতর্ক যেইভাবে জিয়ে রয়েছে এবং এটা যে একটা রোবারি হিসেবে তুলে ধরা হচ্ছে, রোবারি মানে ডাকাতি যেটা আমাদের বাংলায় বলে। তো এরকম একটা ম্যাচ নিয়ে যখন এরকম প্রশ্ন ওঠে তখন মনে হয় যে পেছনে অন্তরালের যে খেলোয়াড়রা, সেই অন্তরালের খেলোয়াড়রা হচ্ছেন হয় ফিফা তো সরাসরি জড়িত ডেফিনেটলি, তার সঙ্গে রয়েছেন টিভি মিডিয়া যারা মানে ব্রডকাস্টিং রাইটস হোল্ডার, তারা এর সঙ্গে খেলেন এবং কোনো ফেডারেশন হয়তো জড়িত থাকতে পারে, যেটা হচ্ছে অলরেডি এফবিআই তদন্ত করছে। এবং এফবিআই তখনই তদন্ত করে যখন কোনো ক্লু পায় এবং সেখানে প্রমাণ সাপেক্ষ তাদের হাতে অনেক কিছু রয়েছে, তখন তারা প্রমাণে মানে তদন্তের ঘোষণা দেয়। এবং শেষ পর্যন্ত এটা কী হবে আমি জানি না। বিষয়টা হচ্ছে যে নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। এখন আপনি আর্জেন্টাইন খেলোয়াড়দেরই জন্য দোষ দিতে পারেন না, কারণ তারা তো আর বলে নাই যে আমাকে তুমি জিতিয়ে দাও, বা তারা ওই কষ্ট না করে গোল করে নেই। গোল করেছে হয়তো কিছু গোল নিয়ে, কিছু জিনিস নিয়ে, কিছু ফাউল নিয়ে বিতর্ক রয়েছে, এবং সেই বিতর্ক তৈরির ক্ষেত্রে সুযোগটা করে দিয়েছে কে? ফিফা। যারা ইতে থাকে, ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকে সেই রেফারিরা হয় রেসিস্ট, ওই রেফারি হয়তো হতে পারে রেসিস্ট, যে কারণে তিনি এই যে কোচ যে সিম্বল দেখে গিয়েছিলেন যে রেসিজম করা হয়েছে, তার সঙ্গে বর্ণবৈষম্য করা হয়েছে, সেই বর্ণবৈষম্য প্রতিবাদে তিনি ওইটা দেখানোর পরে তাকেও কিন্তু কার্ড দিয়েছিল। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা সিগনিফিকেন্ট, এবং সারা পৃথিবী যখন আওয়াজ তুলে তখন ফিফার গুডউইলটা শেষ হয়ে যায়। সারা পৃথিবী ফিফার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, এবং শুধু যদি কোনো তুলতো, মিডিয়া তুলতো, তাহলে কথা ছিল। এই সাবেক ফুটবলার, সাবেক কোচ মরিনহোর মতো যিনি একজন খ্যাতিমান কোচ, তিনিও কিন্তু এই যে এটার প্রতিবাদ জানিয়েছেন এবং এটা বলেছেন যে এটা রোবারি, মানে এটা ডাকাতির। এরকম অনেক মানুষ যাদেরকে দেখছেন, দুই একজন ব্যতিক্রম ছাড়া, তো সর্বোচ্চ সব দিক থেকে যখন একটা আওয়াজ ওঠে তখন এটার কোনো না কোনো কারণ রয়েছে। এটার মধ্যে আমি মেসি বা তাদেরকে কোনো রকম দোষ দেখি না। ফিফার যে ব্যাখ্যা এই ম্যাচটি নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সংবাদ মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে, আপনার কাছে ব্যাখ্যাটা কেমন লেগেছে? আচ্ছা, চোর কি কখনো বলবে যে আমি চুরি করেছি, স্বীকার করে নেবে? রেয়ার কেস যে তার শাস্তি কমানোর জন্য করে, কিন্তু ফিফা তো এটা যদি স্বীকারই করে ফেলে তাহলে তো পুরো ম্যাচটা বাতিল করতে হবে, এবং বিশ্বকাপের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং অন্য ম্যাচ হয়ে যাবে। এখানে ইনভেস্টিগেশন হয়ে তখন বিশ্বকাপটাই বাতিল হয়ে যাবে। তো এটা তো আর হতে পারে না, যে কারণে আপনার এগুলি কখনোই স্বীকার করবে না। চোর তো চোরের জায়গায় থাকেই। এই জিনিস আজকে ঘটতেছে তা নয়। যারা পাওয়ারফুল, যাদেরকে লালন পালন করতে চায় ফিফা, তাদেরকে সবসময় এরকম অ্যাডভান্টেজ দিয়ে আসে। আমরা দেখেছি এক সময় জার্মানিকে তারা এরকম অ্যাডভান্টেজের জায়গায় রেখেছে, পক্ষ নেয়, অনেক সময় পক্ষ নেয় নানা কারণে, তারকা থাকার কারণে অথবা অন্য কোনো কারণে। বিভিন্ন সময় বিভিন্ন থাকে, একটা এজেন্ডা থাকে। এবার সেই রকম হয়তো কোনো একটা এজেন্ডা রয়েছে, যে কারণে নানাভাবে বলা হচ্ছে তাদের একজন আইকনিক লোক দরকার, যিনি হলো আগামী 30 বছর তাকে সেল করবেন, সেল প্রোডাক্ট হিসেবে তাকে তৈরি করবেন। সেইটা করতে হলে সবার উপরে দেওয়ার জন্য বা সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য তো কিছু কিছু এলিমেন্টস তাকে মানে অবস্থান দিতে হবে, আর সেই অবস্থান হলো একমাত্র চ্যাম্পিয়নশিপ দেওয়া অথবা ফাইনাল খেলানো। তো সেই জায়গা থেকে এরকম অভিযোগ, এই কথাগুলো যে আমাদের তা না, আমাদের ফিলিংস তা না, এই অভিযোগগুলো নানা দিক থেকে আসছে, এবং সেগুলি আমরা দেখতে পাচ্ছি। দেখার ফলে এই সোশ্যাল মিডিয়া আসার ফলে এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস যে আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। সারা পৃথিবীর আয়না মনে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। তো এই জায়গা থেকে আমরা বলবো যে যা কিছু হয়েছে তার জন্য নিন্দনীয় তো অবশ্যই, না হলে এত আলোচনা হতো না, এত কিছু হওয়ার প্রয়োজন পড়তো না। ফিফা, যেটা আমরা সবসময় মনে করতাম অনেক শক্তিশালী একটা সংগঠন, এবং তারা নীতি নৈতিকতার ব্যাপারে মানে বিন্দুমাত্র ছাড় দেয় না। তো সেই জায়গায় এখন মনে হলো ছাড় না, তারা নিজেরাই বিক্রি হয়ে যায়, এবং তারা এখানে অনেক কিছুই করে। এই যে কোটি মানে $বিলিয়ন ট্রানজেকশনের কথা বলা হচ্ছে, যদি সেটা সত্য হয় এবং সেটা যদি প্রমাণিত হয়,
কিংবা গোপনে থাকলেও ভেতরে ভেতরে যদি কিছু একটা করে সেটা হয়তো চেপেও যেতে পারে। অনেক কিছুই থাকে, লেনদেনের অনেক ব্যাপার থাকে, সেই জায়গাগুলো হয়তো টাচ করবে না, কারণ ওই বৃহত্তর স্বার্থে গেমের, নাহলে বিশ্বকাপটা চালানো সম্ভব হবে না। সো অনেক কিছুই হয়তো ধামাচাপা যাবে, কিন্তু তদন্ত তো হচ্ছে, এই আওয়াজ তো উঠেছে, এটা একটা বিরাট জিনিস। শুধু ফিফা নয়, আর্জেন্টিনা যে অ্যাসোসিয়েশন আছে, ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের বিরুদ্ধেও একটি তদন্ত শুরু করেছে, হ্যাঁ, যে আর্থিক FBI লেন, সেটিও কিন্তু অস্বাভাবিক আর্থিক লেনদেন, যেটা ইউএসএ তে ঢুকেছে এবং সেটা বিলিয়ন ডলার। এই যে বিলিয়ন ডলার মানে হচ্ছে চারটেখানা, এটা হয় জুয়া থাকতে পারে, এটার সাথে Fixing আরো অনেক, থাকতে পারে। হ্যাঁ ওই তো জুয়া, যেটা ফিক্সিং আমরা যেটা বলে থাকি, সেই ফিক্সিং হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা হচ্ছে যে কার 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 কোথায় কোথায় ট্রানজেকশন হয়েছে এগুলি হয়তো অদূর ভবিষ্যতে জানাও যেতে পারে, আবার নাও জানা যেতে পারে। মাফিয়া চক্রর হাত থাকে এইসব জায়গায় যখন খেলা হয়। তো আমরা তো সবসময় জানি যে কলম্বিয়া থেকে শুরু করে মেক্সিকো, এই জোনটা মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকে। ইতালির ফুটবল সবসময় মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকে। তো এইসব চক্র যখন জড়িয়ে পড়ে, তবে তখন দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা কেউ, এই যে তদন্ত সংস্থা বড় বড়, তারা কিন্তু এদের সঙ্গে জড়িয়ে যায়। আমরা দেখেছি সেপ ব্ল্যাটারকে দুর্নীতির দায়ে বহিষ্কৃত হতে। সেপ ব্ল্যাটার কাতারের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে বিশ্বকাপ তাদেরকে ডিস্ট্রিবিউট করেছে। এই যে বিষয়গুলো এরকম খালি একা ভাগ পায় না, অনেকেই ভাগ পায়। এই বেকেন বাওয়ারদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধেই তো এরকম অভিযোগ রয়েছে। শুধু দোষ হয় হলো মানে এই অঞ্চলের মানুষের, যে এরা করাপ্টেড, হ্যান্ড ট্যান। আমাদের প্রান্তিক লেভেলে হয়, কিন্তু ওদের হাই লেভেলে হয়, এবং সেটা হয় বিরাট মানে ভলিউমটা এত বড় থাকে যে ভলিউমের সাথে আমাদের পুরো বাজেটের সমান হয়তো একটা তাদের চুরির কেলেঙ্কারি আর কি। সিকান্দার আলী, আপনি কি কাকতালীয় বিষয়টাকে বিশ্বাস করেন? কাকতালীয় কখনো কখনো ঘটে, কিন্তু সবসময় কাকতালীয় ঘটে এই না। প্রশ্নটা কেন করলাম জানেন? না ফিফা র্যাঙ্কিং এর 15 উপরে যারা, তাদের সঙ্গে একবারও ম্যাচ পড়েনি এই বিশ্বকাপে। না, এটা তো পুরোটাই, আমি তো 3 দিন ধরে বলছি, 3 দিন ধরে না, প্রথম থেকেই বলছি যে এই লাইন আপগুলি সেট করেছে টিভি মিডিয়া। এগুলি কোনো ফিকচার যারা তৈরি করে তাদের ভূমিকা নেই এখানে। টিভি আর ব্রডকাস্টে যারা থাকে তাদের টিআরপির স্বার্থে তারা এই ফিকচারগুলি ফোর্স করে বলে এইভাবে আনেন। এইভাবে আনার অর্থ হলো তুমি যত ইজিলি পিক করতে পারবে, তোমার রাইট চয়েসকে, যে দলকে তুমি সামনে নিয়ে যেতে পারবে, এই দলে তারকা রয়েছে, এই দলের প্রোডাক্টটা বিক্রি করা যাবে সারা পৃথিবীতে, কোটি কোটি মানুষ একের সঙ্গে টেলিভিশনে খেলা দেখবে, তখন যারা ব্রডকাস্টাররা লাভবান হবে কি দিয়ে? স্পন্সর দিয়ে। এবং স্পন্সরদের স্বার্থেই তো এই যে আপনার হাইড্রেশন ব্রেক, এগুলি যেটা ফুটবলে কখনোই ছিল না। এরপরে টেকনিক্যাল ব্রেক আসবে, এই একই জিনিস, মানে শুধুমাত্র নাম পরিবর্তন হবে। কারণ হচ্ছে যদি এটা না দেয়, তারা যে আয় করে সেই আয়টা প্রপারলি হয় না। আপনাকে আমি 200 বিলিয়ন দিলে আমি 500, 400 বা 500 বিলিয়ন আয় করতে হবে আমাকে, কারণ আমার তো প্রোডাকশন কস্ট আছে, সব কিছু আছে। তো সেই ক্ষেত্রে তারা এগুলি করে কেন? পুরো খেলাগুলো সব এখন আর মানে সংস্থার কাছে নেই, এখন চলে গেছে হলো যারা ব্রডকাস্টের দায়িত্বে থাকে, ব্রডকাস্টিং করে, তারাই মূলত এইগুলির পুরো সত্যটা নিয়ে সব কিছু খেলাধুলা করে। কে যাবে কে যাবে না অনেক কিছুই নির্ভর করে, কাকে রাখতে হবে, যত ষড়যন্ত্র, যত অনিয়ম, তার সঙ্গে বুকিরা তো থাকেই জড়িত। এইগুলি কাকতালীয় কোনো ব্যাপার না। সময় বলে দিবে আসলে এই ম্যাচ ঘিরে কি ঘটেছিল, নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। এখন আমরা একটু ফ্রান্স এবং মরক্কোর বিষয়ে আসতে চাই। খেলাটিকে কিভাবে দেখছেন? কতটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় এটা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। কারণ হচ্ছে মরক্কো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো একটা দল নয়। তাদের যে ফুটবলাররা রয়েছেন তারা ইউরোপিয়ান লিগে খেলে অভ্যস্ত, এবং তাদের খেলার ধাঁচ পুরোটাই ইউরোপীয়। যদিও ফ্রান্স অনেক শক্তিশালী, প্যারাগুয়ের ম্যাচটা বাদ দিলে তারা পুরো অলথ্র যে টুর্নামেন্টে খেলেছেন সেখানে কিন্তু তাদের ছন্দটা ছিল অসাধারণ, এবং তাদের স্পিডি খেলা, তারা কনভিনসিংলি জিতেছে ম্যাচগুলো, এবং তাদের এই যে উত্থান সারা পৃথিবী থেকে প্রশংসিত হয়েছে, যে তাদের একইভাবে, একই ছন্দে, একই কি বলবো, ফুটবলের স্পিড নিয়ে মাঠে যাওয়া, খেলা, প্রেজেন্ট করা, এগুলিকে সবাই দেখেছে। ফুটবলার যারা সাবেক রয়েছেন তারা মনে করেছেন এই ফ্রান্সকে থামাতে হলে, মানে থামানোর মতো কেউ নেই, তারা নিজেরা যদি না থামে তাহলে কেউ থামাতে পারবে না। আলটিমেটলি প্যারাগুয়ের ম্যাচটা তো আসলে ম্যাচ হয়নি, ওটা একটা বডি কন্ট্যাক্ট গেম হয়ে গিয়েছিল, যেটা কুস্তির কাছাকাছি অনেকটাই, এবং এটা ফাউল কে কত করা যায়, মানে ওখানে উত্তপ্ত করা যায় এমবাপ্পেদের, সেসব জায়গায় চলে যাওয়ার পরে কিন্তু একটা কমেন্টও করেছিলেন যে হ্যাঁ, আমরা এর করেছেন। চেয়ে বেশি খারাপ খেলতে পারি। হ্যাঁ, তো খারাপ খেলতে পারে, কিন্তু তারা সেটা করেনি। এই ধৈর্যের কারণেই তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে। ওই ম্যাচে আমরা দেখেছি যে ফ্রান্সের প্লেয়ারদের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু
প্যারাগুয়েকে কার্ড দেওয়া হচ্ছে না। এই যে সিন্ডিকেট বা মাফিয়ার চক্রে পড়ে যাওয়া, এগুলি কিন্তু অনেক ব্যাপার। রেফারিরা ম্যানিপুলেট না, এটা যদি কেউ বলে তাহলে আমি বলবো যে পৃথিবী সম্পর্কে ধারণা খুবই কম আমাদের। কারণ হচ্ছে যে তাদের তো প্রত্যেকের জায়গা থেকে আসে এবং তাদেরকে পারচেজ করাও কিন্তু কঠিন কাজ না। পারচেজ নানাভাবে হয়ে থাকে, হয়তো সরাসরি টাকা দেবে না, অন্যভাবে অনেকভাবে আসতে পারে। সো এইগুলির তো নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছেই। তবে এই ফ্রান্স এবং মরক্কোর যে ম্যাচটা হবে, মরক্কোর সবচেয়ে বড় লস হলো ইসমাইল সাইবারি যদি থাকেন, ইনজুরি আপডেটটা আমি এখনও একদম নিশ্চিত নই, তবে আমার মনে হয় না খেলতে পারবে। যদি খেলতে পারতেন তাহলে খুবই ভালো হতো। তার মতো একজন প্লেয়ার বা গোল স্কোর করতে পারে এরকম প্লেয়ার খুবই দরকার, এবং কনফিডেন্টলি পেনাল্টি শুট আউটের যদি প্রয়োজন হতো তাও তিনি নিতে পারেন খুব ভালোভাবে পুল থেকে। একইভাবে তাদের আর কেউ বোধহয় এরকম জটিলতার মধ্যে নেই। তাদের মেইন গোলকিপারটা খেলতে পারছে না, এরও একটা দুশ্চিন্তার কারণ। তারপরে মরক্কো সহজে ছেড়ে দিবে না, গতবারের তারা ফাইনালিস্ট। এবার তারা যেভাবে ফুটবল খেলে এই পর্যন্ত এসেছে, ব্রাজিল থেকে শুরু করে, ব্রাজিল হেরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে ব্রাজিল আসলে মরক্কোর চেয়ে ছোট দল। মরক্কো এই পর্যন্ত এসেছে, ব্রাজিল এই পর্যন্ত আসতে পারেনি। আরেকটা ব্যাপার হচ্ছে মরক্কো যে মানের ফুটবল খেলছে সেটাও ব্রাজিল খেলতে পারেনি। ব্রাজিলের কৌশল ছিল একেবারে দুর্বল। সেই জায়গা থেকে বলবো মরক্কোর উচিত এখানে ফাইট দেওয়া। যদি জিতে তারা পরের রাউন্ডে সেমিফাইনালে যেতে পারে, তারা স্বাদে পাওয়ার মতো। টানা 2 পাওয়ার হাউস হতে হলে, কারণ যদি তারা সেমিফাইনালে যায় তাদের সম্ভাবনা রয়েছে ফাইনালে যাওয়ার। কারণ ওই যে স্পিড, প্রত্যেকটা জিনিসই হলো স্পিডের উপর চলে। আপনি যখন একটা ছন্দে চলে আসবেন, সেই ছন্দ আপনাকে টেনে নিয়ে যাবে আর একটা ধাপের দিকে। তো সেই ক্ষেত্রে মরক্কোর উচিত অল আউট ফুটবল খেলা। প্রথম দিনের এই লাস্ট যে গেমটা হয়েছে সেইটার মতো না, কানাডার মতো না। কানাডার বিপক্ষে প্রথম যে 45 মিনিট গিয়েছে সেখানে তারা একেবারে আধিপত্য বিস্তার করেছে বল কন্ট্রোলিংয়ে, বাট তারা গোল পোস্টের দিকে বা ডিবক্সের ভিতরে, আপনার ডিবক্সও না, বক্সের ভিতরে যেটা আমি বলবো, সেখানে তারা পাসিং বা গোলে শুট নিতে পারেনি প্রথম অর্ধে। পরের অর্ধে এসে কাউন্টার অ্যাটাকে তারা বেশ 3টা গোল করলো এবং তারা জিতেছে। এই ছন্দটা প্রথম থেকেই থাকলে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমার মনে হয় ফ্রান্স চাপে পড়বে। ফ্রান্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার ডিফেন্স লাইন খুবই শক্তিশালী এবং তাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি, বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। দিদিয়ের দেশমের মতো একজন বিশ্বকাপ জয়ী এবং প্লেয়ার এবং ক্যাপ্টেন, কিন্তু বিশ্বকাপ জয়ী 98-এ যে প্রথমবার ফ্রান্স বিশ্বকাপ জিতলো সেই টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। আবার তিনি কোচ হিসেবে সবচেয়ে সাকসেস কোচ ফ্রান্সের, কারণ 2012 সালের এই জুলাইতেই তিনি দায়িত্ব নিয়েছিলেন। তারপরে থেকে একদম একদিক সংখ্যাটা ভুলে গিয়েছি, তিনি 57% ম্যাচ উইন করেছেন এবং তার সঙ্গে বিশ্বকাপে আজকে তার 25তম ম্যাচ হবে। 25তম ম্যাচের মধ্যে তিনি 17টি, অলরেডি 24টা ম্যাচের মধ্যে 17টা জিতে ফেলেছেন, 19টা জিতেছেন। তার মানে রেশিও দেখেন আপনি কত হাই বিশ্বকাপের মতো জায়গায়। বিশ্বকাপে 24টা খেলে 19টা জিতেছেন, যদি আজকে জিতে তাহলে 20টা হয়ে যাবে। তার মানে হচ্ছে 25টার মধ্যে 20টা আপনি যদি জিতেন, রেশিওটা খুব হাই। তো এরকম কোচের সাকসেস রেটটা খুব ভালো হয়। উনি 66, 70 এবং 74 এই 3 বিশ্বকাপে ছিলেন। 64-এ তিনি হয়েছিলেন বোধহয় 3rd না 4th, তারপরে গিয়ে আপনার রানার্স আপ, তারপরে গিয়ে চ্যাম্পিয়ন। তো সেই জায়গায় দেশম প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে, আউট হয়ে গিয়েছিল 14 সালে যেটা। তারপরের বিশ্বকাপে তিনি চ্যাম্পিয়ন, তারপরে বিশ্বকাপে ফাইনাল খেলা, এবং এই বিশ্বকাপে দেখা যাক তারা কি করে। আমি বিশ্বাস করি যে এমবাপে যে মানের প্লেয়ার এবং যেভাবে খেলছেন, এমবাপে হয়তো তার সব কিছুর কারণে ওই মাথায় ছাতা, উপরে ছাতা না থাকাতে, কিংবা অনেক বড় প্লেয়ার সামনে থাকাতে, মেসির মতো প্লেয়ার থাকাতে সামনে তিনি অতটা আলোকিত হননি। কিন্তু তিনি এই বিশ্বের এই মুহূর্তে সেরা খেলোয়াড়। এই তো সেই জায়গা থেকে এমবাপে নিশ্চয়ই গোল বের করবেন এবং তার দলকে জিতিয়ে তিনি পরের সেমিফাইনালে নিয়ে যাবেন। আমার মানে একটা ধারণা তৈরি হয়েছে তাদের খেলা দেখে, এই ফ্রান্স চ্যাম্পিয়ন। আমরা একটু অল্প সময়ের মধ্যে জানতে চাই, স্পেন বেলজিয়াম এবং ইংল্যান্ড নরওয়ে, এই দুটি ম্যাচকে আপনি কাকে আগে এগিয়ে রাখবেন? স্পেন বেলজিয়ামের মধ্যে আমি স্পেনকে এগিয়ে রাখবো। স্পেনের খেলা দেখে হয়তো আপনার মনে হবে যে এরা তো সেরকম অ্যাটাকিং ফুটবল খেলে না, তারা তিকি তাকার তাদের একটা বৈশিষ্ট্য যে ছোট ছোট পাসে তারা যাবে, অ্যাটাক করবে, আবার ঘুরে আসবে। যখন দেখবে গোল মুখ কাপ তার 25 ইয়ার্স হয়ে গিয়েছে, সব গ্যাদারিং হয়ে গেছে, তখন আবার তারা ব্যাক করবে, ব্যাক থেকে আবার পাসিং করে তারা ঢুকবে। তবে হ্যাঁ, এই সঙ্গে যদি তারা প্রেসিং ফুটবলটা খেলে, প্রেসিং বলতে আপনি যখন বলটা হারাবেন তখন আপনার কেড়ে নেবেন, আবার কেড়ে নেওয়ার জন্য একজন না, 2জন 3জন একসঙ্গে যাবেন। আবার যখন গোলমুখে যাবেন তখনও আবার 2জন 3জন একসঙ্গে 4-5 জন চলে গিয়ে একেবারে আপনি তছনছ করে দিবেন, আবার ব্যাক করবেন একসঙ্গে। দলের এই ফুটবল 90 মিনিট যারা খেলতে পারবে, যদি তারা সেই ক্যাপাসিটিতে থাকে, যখন অ্যাটাকিংয়ে যাবে তখন
ডিফেন্ডারদের হাফ মাঠের কাছাকাছি চলে আসতে হবে, যেন ও শট নিলে ওদিক থেকে গোল পোস্ট থেকে যদি কোনো শট নেয় কিংবা বল যদি এখানে আসে এখানে ইন্টারসেপ্ট করা যায়, যে আমার ডিফেন্স পর্যন্ত না যায়। একজন স্টপার ব্যাক শুধুমাত্র ডিফেন্স থাকতে পারে, টপ দিয়ে কাছাকাছি জায়গায় থাকতে পারে, কারণ স্টপার ব্যাক যদি ওখানে থাকে তাহলে যদি কোনো কারণে এই পর্যন্ত চলে আসে তিনি ওটা ক্লিয়ার করতে পারবেন অথবা খেলাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আবার সময় পাবেন। এই হলো বিষয়। আমার বাজিটা হলো স্পেনের পক্ষে। আর ইংল্যান্ড আর নরওয়ে? ইংল্যান্ড নরওয়ে তো এখনো খেলার সময় বাকি আছে, তবে ইংল্যান্ড নরওয়ের মধ্যে দুটো দলই কিন্তু শক্তিশালী এই মুহূর্তে। নরওয়ে শুধুমাত্র গোল করতে পারে, তাদের অ্যাটাকিং ব্রাজিলের বিপক্ষে যেরকম ছিল সেটার সাথে যদি তুলনা করি তাহলে মনে হবে যে নরওয়ে খুব শক্তিশালী, আসলে কিন্তু অত শক্তিশালী দল না। ইংল্যান্ড বরঞ্চ হ্যারিকেনের বা ওই রাদারফোর্ড যারা রয়েছেন তাদের কারণে অনেক বেশি ভালো, বেলিংহাম তারা অনেক বেশি ভালো ফুটবল খেলে এবং তাদের এক্সপেরিয়েন্স অনেক রয়েছে। কিন্তু নরওয়ে যেটা হচ্ছে যে আপনার হালান্ড তিনি গোল করতে পারেন, এটা তার একটা বড় বৈশিষ্ট্য। যদি তাকে ঠিক জায়গায় বল দেওয়া যায় তাহলে তিনি স্কোর বের করে দেবেন। বড় ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের ওই ম্যাচে হারার অন্যতম কারণ, যেটা নরওয়ের কোচও ডিক্লেয়ার করেছেন, যে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা বা ছিদ্র ছিল তারা বল হারালে আর ডিফেন্স করতে যায়নি। ফলে আমরা এই কৌশলটাকে কাজে লাগিয়েছি এবং যখন আমরা এই করছি প্রেসিং ফুটবল খেলেছি, অ্যাটাকিংয়ে গিয়েছি। ব্রাজিল ওরা বল কেড়ে নিতে আসেনি, আমরা অ্যাটাকে গিয়েছি, একসঙ্গে 2-3 জন গিয়েছি এবং সেটা থেকে আমরা সাকসেস হয়েছি। যেটা আমরা দেখেছি সেকেন্ড গোলের ক্ষেত্রে দেখেছি, ফার্স্ট গোল ধরেন হেড করে গেছে, ওকে ঠিক মতো কাভার করা হয়নি। আপনি যদি কাভার করা হতো ঠিক মতো তাহলে কিন্তু ওই গোলটা হেড করে সে করতে পারতো না, আপনার এরকম কিছু দুর্বলতার কারণে গিয়েছে। কিন্তু ইংল্যান্ড যেটা হয়েছে মেক্সিকোকে মেক্সিকোর মাঠে হারিয়ে এসেছে, দ্যাট ওয়াজ দ্য বিগ। এইরকম কনফিডেন্স থাকে তখন একটা দল কিন্তু যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারে এবং জেতার মতো মানসিকতা তৈরি হয়। ইংল্যান্ড টিমই কিন্তু একটু দুর্দান্ত ফর্মে আছে, ফর্মে রয়েছে এবং তাদের উচিত এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া, কারণ অনেক দিন ধরে তাদের ওই লেভেলে যাওয়া হচ্ছে না। তারা যদি সেমিফাইনালে উঠে তারপরে একটা কিছু তো হতেই পারে, একটা স্বপ্ন তো থাকতেই পারে, তো সেই স্বপ্ন দেখার দোষের না। তারা সেই কবে জিতেছে, সেই মানে ইতিহাস, প্রাগত ইতিহাস সবাই ভুলেই গেছে ইংল্যান্ড যে একবার বিশ্বকাপ জিতেছে। তো এবার কামিং হোম, অন্তত তারা প্রতিবার যখন বলে যে ফুটবল ইজ কামিং হোম, তো এবার কামিং থেকে আসুক, সব জায়গা থেকে বেরিয়ে টিরিয়ে তাদের বাড়িতে আসুক, নিয়ে গেলে আমরা বরঞ্চ খুশি হব। যারা এবার চ্যাম্পিয়ন হোক, নতুন কেউ চ্যাম্পিয়ন হোক, যেখান থেকে হয় মরক্কো হোক কিংবা ইংল্যান্ড হোক, ফ্রান্স হারিয়ে তো আর্জেন্টিনা তো আছেই, তারা দুজনেই ফেভারিট, ফ্রান্স আর আর্জেন্টিনা। বাদ বাকির মধ্যে আমি বলবো যে ইংল্যান্ড স্পেন, আর ইংল্যান্ড স্পেনই বেসিক্যালি। সুইজারল্যান্ড আর্জেন্টিনা আবার বিতর্কের আরেকটি ম্যাচ হতে যাচ্ছে। সুইজারল্যান্ড হলো একটা দুর্বার টিম, আনফরচুনেটলি এই সাইডে দুর্বল দল থাকার কারণে আপনার কলম্বিয়া খুব একটা ভালো ফুটবল খেলে নাই, ওই কারণে আপনার দিক দিয়ে উঠে এসছে। এদিকে যদি হার্ড টিমই পড়তো, জার্মানি কিংবা নেদারল্যান্ডস কিংবা এই যে এখানে যারা এই সাইডে যারা বাদ পড়ে গেল এরকম 2-1 দলের সঙ্গে পড়তো, তাহলে দেখতেন এইগুলো উড়ে যেত। সেটা প্রমাণ আসার কোনো সুযোগই ছিল না। সেটা তো আমরা মরক্কোর কাছে কানাডার 3 গোল খাওয়া দিয়ে আমরা দেখতে পেয়েছি যে তাদের অবস্থাটা কোন জায়গায় রয়েছে। তো পুরো সিস্টেমটা হচ্ছে কি একটা কন্ট্রোল, পুরো বিশ্বকাপটা হয়েছে এবার একদম আমি যা চাই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল সমকাল বার্তা কথকে ফুটবলের সর্বশেষ সংবাদ এবং আগামীতে আমরা আরো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।